তবুও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য কি তা নিয়ে পরিবর্তিত, মাঝে মাঝে পরস্পর বিরোধী অবস্থান বৃদ্ধি পাচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে আসলে এই যুদ্ধের শেষ পরিণতি কি? এটা কি শাসন ব্যবস্থার পরিবর্তন, সরকারের পরিবর্তন, নাকি পালিয়ে আসা ইরানি কূটনীতিকদের সঙ্গে চুক্তি, ইরানিদের জন্য তাদের সরকার বেছে নেওয়ার সুযোগ, নাকি ট্রাম্পের জন্য ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ? স্থলবাহিনী কি ট্রাম্প পাঠাবে? তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এই যুদ্ধ সম্পর্কে ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থান, আমেরিকা কিভাবে খেলতেছে, সেই সঙ্গে সেই পরিস্থিতিগুলো কতটুকু বাস্তবসম্মত, এইসব নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন নিরাপত্তা এবং পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। জনাব আশরাফুজ্জামান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার এবং আমার দর্শকের পক্ষ থেকে। আজকে যুদ্ধের 10তম দিন, আপনি এই 10তম দিনটাকে কিভাবে মূল্যায়ন করেন, বিশেষ করে আজকের যে পরিস্থিতি এবং নতুন যে সুপ্রিম লিডার সাইদ মুস্তফা খোমেনি, ইরানের যে সুপ্রিম লিডার, তারা নতুন লিডার পেল, এই বিষয়ে আপনার মূল্যটা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এটাকে আমি যুদ্ধের বিষয়টাতে একটা সেন্টেন্সে এইভাবে আসছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, সেটা হচ্ছে একটা খবর কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়ার থেকে বিভিন্ন রকমের ব্যাখ্যা করা হচ্ছে এই যেমন যুদ্ধের নিয়ে। এবং এখানে যেমন আপনি আপনি যদি আমেরিকার ফক্স নিউজের হেডলাইন চেক করেন, সেটা একরকম, অন্য নিউজ চ্যানেলগুলোর হেডলাইন একরকম, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হেডলাইন একরকম, সো আবার এশিয়ান দেশগুলোতে অন্যরকম। এবং আপনার এটার ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে আমেরিকার বর্তমান যে প্রশাসন আছেন, তারা তাদের অবস্থানটাকে ক্রমান মানে ক্রমাগত পরিবর্তন করছেন। মানে প্রত্যেক যুদ্ধের একটা অবজেক্টিভ থাকে, কিন্তু এবার তারা কোনটা থেকে শুরু করলো আর কোনটাতে শেষ করবে সেটা এখন নির্ধারণ করতে পারেন। ওয়ার অবজেক্টিভ মোটামুটি মনে যেন পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীল অবস্থায় এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ পরিবর্তনশীল অবশ্যই, কারণ যুদ্ধের ভিতরে অনেক ধরনের ডিনামিক্স আছে। এবং যুদ্ধবিদ্যায় একটা জিনিস বলা হয় যে প্রথম গুলি চালানোর পরে তারপরে শত্রু কিরকম বা আপনার প্রতিপক্ষ কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার প্রেক্ষিতে আপনাকে যুদ্ধের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। কারণ যুদ্ধ পরিকল্পনার সময় আপনি সম্ভাব্য শত্রু কি কি করতে পারেন এটা অনুমান করতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি কি করবে সেইটা বলা খুব মুশকিল। এবং এই জায়গায় আরো ব্যতিক্রম এই কারণে, যুদ্ধটা মোটামুটি যেভাবে বোঝা যাচ্ছে বিভিন্ন কথাবার্তায়, সেটা হচ্ছে ইসরায়েলের পীড়াপিড়িতে এই যুদ্ধটা শুরু হয়েছে। আপনার মনে আছে যে 2025 সালের জুনের 13 তারিখ থেকে 25 তারিখ যে যুদ্ধ হয়েছিল, সেই সময়ে মোট 12 দিনের ইরান যুদ্ধ ছিল এটা। যে রাইট 12 দিনের যুদ্ধ। তো সেখানে আপনার ইরান আসলে প্রস্তুত ছিল না যে তারা আক্রান্ত হবে এত তাড়াতাড়ি। ধারণা করেছিল আক্রান্ত হতে পারে। সেটা মানে শনিবার দিন আক্রমণ হলো, আর সোমবার দিন তাদের 6th রাউন্ড অফ নেগোসিয়েশন হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে এটা করে ফেলেছে। আবার একইভাবে এবারেও আলোচনা পুরাপুরি শেষ হওয়ার আগেই আবার আক্রমণ করে বসলো। এবং এর ফলে যেটা হয়েছে যে ইরান আক্রান্ত হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে, এটা যেমন সত্যি, সেই সাথে এটাও সত্যি যে আপনার এই যে আমেরিকার মতো একটা বিশ্বশক্তি, পরাশক্তি, যেটাকে বলা হয় পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, তাদের বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে গেছে। তো এবং ওয়ার্ল্ড স্টেজে এরকম বিশ্বাসযোগ্যতা হারানো তাদের আগামী দিনগুলোর জন্য খুব সুখকর বা তাদের জন্য ভালো কিছু না। জি, ধন্যবাদ। যখন প্রথম দিন আক্রমণ করি
আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা মেরে ফেললো। মেরে ফেলার পরে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে আহ্বান জানিয়েছে যে এখন আপনাদের সময়, আপনার রাস্তায় নেমে আসুন, সরকার পরিবর্তন করুন। কিন্তু আমরা সেরকম কিছু দেখলাম না। আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, তারপরে আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর মারা গেলেন, খামেনির স্ত্রী মারা গেলেন, কন্যা মারা গেলেন, আর অনেকে মারা গেলেন। কিন্তু তারপরেও এই রেজিমটা টিকে আছে। আপনি কি আসলে ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা ইরান যুদ্ধে, এটাকে কি আপনি ব্যর্থ বলবেন? আমি ব্যর্থ বলবো না, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে উনি যুদ্ধ পরিকল্পনায় যে সমস্ত ইনপুট দরকার, মানে শত্রু সম্পর্কে যতদূর সম্ভব তথ্য, অর্থাৎ সামর্থ্য সম্পর্কে যতটুকু তথ্য পেয়ে তারপরে সেটার উপরে ভিত্তি করেই আপনার যুদ্ধ পরিকল্পনা করা হয়। কিন্তু ইরানের সামরিক শক্তি যে এই পরিমাণ তারা চিন্তা করে নাই। তারা মনে করছে বোধহয় যে ইরান একটু কিছুটা ধমক দিলেই বোধহয় আটকায় যাবে, বা আহ, মানে আমেরিকান আমেরিকার মতো পরাশক্তি তাদের যে সাজ সরঞ্জাম চারিদিকে মোতায়েন করা হচ্ছে তাতেই তারা অনেকটা ভড়কে যাবে। কিন্তু সেটা তো হয়নি, বরং ইরান অত্যন্ত কৌশলে তারা তাদের অবস্থান শক্ত রেখে পাল্টা আক্রমণ করেছে দ্রুত গতিতে, এবং এই পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে ফেলেছে। যেমন আপনাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, যে উপসাগরীয় দেশগুলোতে, যেটাতে 1974 সালে ওই যে সৌদি আরবের সাথে তাদের চুক্তি হয় 50 বছরের, যে পেট্রো ডলার, মানে তেলগুলো, অর্থাৎ জ্বালানি তেল বিক্রি করবে আপনার পেট্রো ডলারের মাধ্যমে, এবং এই ডলার আমেরিকায় যাবে, সেটা বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করবে। এখন বেশিরভাগ ডলার গেছে আপনার সমর যন্ত্রের উন্নতির কল্পে, অর্থাৎ মিলিটারি ওয়ার মেশিনের জন্য এটা ব্যয় করেছে। এবং এই যে বিভিন্ন জায়গায় যে ঘাঁটি করেছিল আমেরিকান, সেই ঘাঁটিগুলো উদ্দেশ্য ছিল যাতে এই উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে 6টা যে জিসিসি ভুক্ত দেশ আছে, তাদের নিরাপত্তা বিধান করবে। এটাই ছিল সেই চুক্তির শর্ত। কিন্তু আজকের অবস্থানে যেটা, যে ওখানে যে সমস্ত আমেরিকান সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে আপনার ইরান আক্রমণ করেছে, এবং এই আক্রমণের সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করেছে হচ্ছে তাদের এই যে চাইনিজ বেইডু নেভিগেশন সিস্টেম। এবং চাইনিজ বেইডু যে সিস্টেমটা, নেভিগেশন সিস্টেমটা, এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। এটা বলে ডিজিটাল সিল্ক রোড। আপনার 140টা দেশ এটা ব্যবহার করছে, এবং এটা অ্যাকুরেট, জিপিএস এর থেকে অনেক বেশি অ্যাকুরেট। 1 মিটার পর্যন্ত আপনি অনেক সূক্ষ্মভাবে দেখতে পারেন, যেটা এতে সম্ভব না। এখানে দুটা জিনিস বলার দরকার। একটা হচ্ছে চাইনিজরা এইটা কেন গেল। তারা যখন তাইওয়ানের ওখানে লাইভ ড্রিলে গেল, অর্থাৎ এই যে মহড়াতে গেল, গিয়ে জিপিএস ব্যবহার করতে গেলে দেখলো যে তারা যে গুলিগুলো ছুটছে সেটা লক্ষ্যবস্তুর কাছাকাছি যাচ্ছে না, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তার মানে এই জিপিএস সিস্টেমে তারা ইন্টারফিয়ার করেছে। এটা এটা গেল একটা। তো চাইনিজরা তখন থেকেই অল্টারনেটিভ সিস্টেম ডেভেলপ করা শুরু করলো, এবং তারই ফলশ্রুতিতে এখন হচ্ছে বেডু 3 যেটা ব্যবহার করা হচ্ছে, 35টা কনস্টলেশনের মাধ্যমে পুরা পৃথিবী কভার করে ফেলেছে, এবং 140টা দেশ এটা ব্যবহার করছে। এবং এইটা চীন ব্যবহার করে অত্যন্ত ভালো ফল পেয়েছে এবার। আপনার মনে আছে যে গতবার, অর্থাৎ 2025-এর জুনে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে ইরান ব্যবহার করছিল ওই জিপিএস সিস্টেম, এবং তাদের ওই মিসাইলগুলো লক্ষ্যবস্তুর থেকে সঠিকভাবে পৌঁছানোর পরিবর্তে ডানে বায়ে চলে গেছে, মানে ইন্টারফিয়ার করছে। এবার একবার অ্যাকুরেট, এবং ইরান যে এত মানে লক্ষ্য ভেদ করেছে সেটা অনেকেই বিস্মিত হয়েছে, এবং আমেরিকা এটার জন্য খুব প্রস্তুত ছিল না, এবং এটাও তাদের জন্য একটা বিস্ময়ের কারণ। জি, এখানে ইসরায়েলের জি
না, এখানে বলেন। এই যে গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধ করলো, আপনি আপনি যেটা একটু আগে বললেন। আমরা যতটুকু জানি, যদি আমি ভুল হয়ে থাকি আমাকে একটু কারেক্ট করে দিবেন। আমরা যেটা জানি যে সেই ১২ দিনের যুদ্ধের পরে একটা চুক্তিতে উপনীত হয়েছিল ইরান আমেরিকার সঙ্গে, এবং সেখানে বলা হয়েছে যে তোমরা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এবং এটা কিন্তু ইরান মেনেও নিয়েছিল, এবং এই চুক্তির খসড়া দেখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছিলেন, হ্যাঁ, এটা একটা ভালো চুক্তি। তাহলে এই ধরনের যে একটা চুক্তি হওয়ার পথে ইরান এবং আমেরিকা অগ্রসর হচ্ছিল, তারপরেও কেন তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে আবার ইরানকে আক্রমণ করলো? মানে এর কারণটা কি বলে আপনার মনে হয়? আমার ব্যক্তিগত মূল্যায়ন, আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি, এটা মূলত আপনার আ আ ইয়ে ইসরায়েলের প্ররোচনায়, উৎসাহে এই আক্রমণটা করেছে। এবার দ্বিতীয় আক্রমণটা, ইরান আক্রমণটা। আপনার মনে আছে যে গত জুনে যেটা আক্রমণটা হয়েছিল ২৫-এর, সেখানে ইরানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তারা মনে করেছিল বোধহয় সেই ক্ষতি তারা পোষায় নিতে পারেনি। কিন্তু এই ৬ মাসে ইরান যে দ্রুত গতিতে তাদের আ সেই নষ্ট হওয়া যন্ত্রপাতি আ ঠিক করে ফেলেছে এবং তাদের বিমান আ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি করেছে, মিসাইলকে আরো শানিত করেছে। এখানে ২ টা জিনিস খুব কাজ করেছে। একটা হচ্ছে চীন সরাসরি এই যুদ্ধে অংশ নেয়নি। কারণ ইস মানে বৈষয়িক আ বিষয়ে যেমন ইসরা এ মা আপনার উপসাগরের অন্যান্য দেশগুলোর সাথেও ইসরায়েলের খুব ভালো সম্পর্ক। সরি, এ এ বা চীনের, এবং তার ব্যবসা আছে। আবার এদিকে রাশিয়ারও ইন্টারেস্ট আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। এই যে আপনার মনে আছে যে রাসায়ন তেল সৌদি আরব কিনে, একটু কম পয়সায় ডিসকাউন্টেড কেনে। সুতরাং এবং তারা কিন্তু এই রুবে রাশিয়ান ইয়ে করে, তেল সৌদি আরব কিনে না, ভারত কিনে, আমরা জানি। না, না, সৌদি আরবও কিনছে। ও, সৌদি আরব কিনেছে। যে কিনেছে, রাইট। তো এখন তো এইগুলো তারা সরাসরি ওটাতে আপনার ওইভাবে অংশ নেয়নি। কিন্তু যা যা দরকার সেটা করেছে। যেমন ধরেন সবচেয়ে বেশি এই নেভিগেশন সিস্টেমটা, সাপোর্টটা সবচেয়ে বেশি কার্যকরী এবং তারা মানে পুরা ব্যাটল ফিল্ড ভিজিবিলিটি যেটারে বলে, আমেরিকান জাহাজ কোথায়, আমেরিকান প্লেন কোন জায়গায় উঠছে, কোন জায়গা থেকে উঠছে, সবকিছু তারা মনিটর করতে পেরেছে। এবং তার ফলেই এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আমেরিকান যে অ্যাসেট ছিল সেগুলোর উপর নিখুঁতভাবে আঘাত এনেছে। এবং ইসরায়েলে তো বেন গুরিয়ন এয়ারপোর্ট, যেটা আপনার তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ওঠানামা করে, তার অবস্থাটা বড় শোচনীয়। আরো শোচনীয় হচ্ছে নেভার টিমে তাদের এই F-35 এর একটা এয়ারবেস আছে। মানে তো সেখানেও আক্রমণ করেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর তেল আবিবে মানে সেন্সরশিপের কারণে আপনি প্রকৃত তথ্য পাচ্ছেন না। কিন্তু ইসরায়েলের যে ক্ষতিটা হয়েছে এটা তারা কল্পনাও করেনি। আচ্ছা, আরেকটা একটা জিনিস প্রশ্ন হয়েছে। করতে চাই এখানে মেজর মোহাম্মদ জি, আশরাফুজ্জামান, যে জি। এই যে আরব কান্ট্রি গুলো, গালফ কান্ট্রি গুলো এবং ইসরায়েল, আপনি যেটা বললেন এখন, এরা ক্ষয়ক্ষতিকে আসলে গোপন করার চেষ্টা করতেছে কেন? অলরেডি আমরা শুনলাম যে একজন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে বাহরাইনে, সেই ধরনের ভিডিও প্রচার করার জন্য ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুরো গালফ কান্ট্রিতে, শুধু এই মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে দেওয়ার জন্য। মানে এই গোপন করতে চায় কেন এরা? আ প্রথমত হচ্ছে যে আরব দেশগুলো মানে আপনার আ ঐ ঐতিহ্যগতভাবেই এই যে তথ্যের অবাধ প্রবাহের ব্যাপারে তারা খুব একটা বেশি উৎসাহ দেয় না। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, মনে করেন যুদ্ধের কোনো অংশ যদি কেউ আ দেয়, তারা মনে করে হয়তোবা যে সেটার অবব্যাখ্যা করে তাদের অবস্থানটাকে আরো অসহনীয় করতে পারে। সেজন্য সেটা করছে না। তবে আ আ এই আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনাকে, আমি সেই জায়গায় ফেরত নিয়ে যাচ্ছি আপনাকে। আমি আজকে দেখলাম ইসরায়েল থেকে এই সেটলার ইসরায়েলি যারা, তারা দেশ ত্যাগের হিড়িক পড়ে গেছে এই ইরানি মানে আক্রমণের মানে ফলে। ইরানের আক্রমণের ভয়ে ইসরায়েলিরা দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে তাদের ভিতরে। দেশ ছাড়তে চায়। এক্সাক্টলি।
এক্সাক্টলি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এই সেটলারগুলো আপনার এই যে অধিকৃত যে সমস্ত ফিলিস্তিনি এলাকা ছিল সেখানে তারা জোর করে নতুন করে বসতি স্থাপন করত এবং কি পরিমাণ মানে হেন অপরাধ হত্যা, ধর্ষণ, লুটতরাজ, হেন অপকর্ম নয় যে এটা করতো না। এখন দেখছে যে এরকম আক্রমণ হচ্ছে সেজন্য ওরা পালায় গেছে। এবং এবার আমি একটা খবরে দেখলাম যে ইসরায়েলের মানে উত্তর পূর্ব অংশে ইরানি আক্রমণ একেবারে তছনছ করে ফেলেছে। জি, এখানে এই আমরা কারণেই তারা যে ছেড়ে যাচ্ছে। জি, আমরা এখানে দেখেছি যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আলী খামেনি সহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। পরবর্তীতে হামলাগুলিতে পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা, তেল শোধনাগার এই হামলা চালিয়েছে। আমরা দেখেছি যে তেহরানের ড্রেনে ড্রেনে তেলে আগুন জ্বলতেছে। আপনারা দেখতেছেন তেহরানের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে মানে ট্রাম্প মনে করেছিল যে ভেনেজুয়েলাতে বা ইরাকে বা লিবিয়াতে যেভাবে আসলে প্রধান নেতা গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে বা মৃত্যুর সঙ্গে সঙ্গে রেজিমটা শেষ হয়ে গিয়েছে, হয়তো ইরানেও সেরকম হবে, কিন্তু ইরানে সেরকম হয়নি। এবং ইরানের যে নতুন যে নেতা নেতা আজকে নির্বাচিত হলো সাইদ মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান সাইদ মুস্তফা খামেনি। আপনি জানেন যে 1979 সালে ইসলামিক রেভলিউশনের পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি, তারপরে আয়াতুল্লাহ আলী খামেনি, তারপর এই সাইদ মুস্তফা খামেনি। সাইদ মুস্তফা খামেনিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কি আসলে এই আপৎকালীন সময়ে, যুদ্ধকালীন সময়ে তিনি কি উপযুক্ত লোক নেতৃত্ব দেওয়ার মতো? যদিও ট্রাম্প বলেছে যে তিনি এটা মানেন না। আপনাকে ধন্যবাদ। এখানে খেয়াল করতে হবে যে আলী মানে ওই মুস্তফা যিনি আসলেন উনি কিন্তু নিজের থেকে বাবার উত্তরাধিকার হয়নি। তাকে একটা গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন করেছে এবং 88 এটা মেম্বার্স। রাইট এবং সেটা হচ্ছে আপনার গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হয়েছে। এমন এখন একটা জিনিস হতে পারে যে এই ইরানের আপনি যদি খেয়াল করে দেখেন যে ওই পিতা একটা বড় পজিশনে ছিল সুতরাং ছেলে সেই পজিশনে আছে এরকম কিন্তু ইরানের এই সিস্টেম নাই। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো। তো সম্ভবত একটা কারণ হতে পারে যে ইমাম খোমেনির প্রতি একটা শ্রদ্ধার নিদর্শন হিসেবে এটা করতে পারে এবং তার একটা যোগ্যতা আছে। উনি নিজেও কিন্তু ওই আহত হয়েছিলেন ইয়েতে যে ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণের প্রথম দিকে উনিও আহত হয়েছিলেন। জি। আমরা আমরা যখন আরেকটা ছোট্ট কথা আমি যোগ করতে চাচ্ছি এই জায়গায়। এখানে যে ইরানের সিস্টেমটা এমন করা হয়েছে, এক ব্যক্তির উপরে সবকিছু নির্ভর করে না। মানে এত বেশি ডিসেন্ট্রালাইজড এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আছে। যেমন অ্যাম আসলে ইরানের এই পরিস্থিতির জন্য কারণ হচ্ছে তারা দেখছে অনেকগুলো দেশের প্রধান ব্যক্তি আহ, ক্ষমতাচ্যুত বা নিহত হওয়ার পরে সেই দেশটা সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যেমন আপনি লিবিয়ার কথা ধরেন, আপনি ইরাকের কথা ধরেন। তো এই জন্যে ওরা কি করছে যে যাতে করে কোনোভাবেই শাসন ব্যবস্থাটা যেন একটা বিশৃঙ্খলার মধ্যে যে না যায় সেই জন্যে তাদের নেতৃত্বকে বিভিন্ন পর্যায়ে এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ করেছে। এই বিকেন্দ্রীকরণ করেছে এবং তাদের ক্ষমতায়নও করেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ, আহ, মানে তারা ক্ষমতা একজনের হাতে ধরে রাখে নাই এবং তারা নেতা এইভাবে করছে যে আমি যদি না থাকি তাহলে অমুক হবে, সে যদি চলে যায় তারপরে হবে। এভাবে কয়েকটা লেয়ার মানে স্তরে স্তরে নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। তার ডিসেন্ট্রালাইজড ফলে হয়েছে। রাইট বিকেন্দ্রীকরণ এবং তার ফলে হয়েছে কি এরা কয়েকজন অনেক লোক মারা যাওয়ার পরে আপনি আপনাদের খেয়াল করে দেখেন ইরানি নেতৃবৃন্দ তো মারা গেছেই এবং মৃত্যুর সাথে সাথে আবার আরেকটা জিনিস হচ্ছে যে এরা অনেকেই বিভিন্ন প্রলোভনে শত্রুর এজেন্ট হিসেবে কাজ করেছে এবং তাদেরকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। ইরানের এক প্রধানমন্ত্রীকেও ফাঁসি দেওয়া আমরা সাদেক কুতুবজাদে বলে বলে একজন প্রধানমন্ত্রী তাকে পরে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এরকম আবার এই যে আইআরজিসির একজন মানে প্রধান ব্যক্তি ওনাকেও তো এই যে মনে হচ্ছে যেন তার উনি তথ্য প্রকাশ করেছেন।
এখানে তো এখানে সেজন্য দর্শকদেরকে বলি যে আইআরজিসি মানে হচ্ছে ইরানি রেভলিউশনারি গার্ড না, কর্পস, ইসলামিক 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 রেভলিউশনারি গার্ড। গার্ড কোর, হুম, জি, জি আইআরজিসি, ইসলামিক আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, রেভলিউশনারি গার্ডস কোর। কিন্তু গার্ড কোর, কিন্তু জি। আমরা এর আগে অনেকবার শুনেছি যে ইরানের জনগণ ইরানের সরকারের প্রতি খুশি না, আয়াতুল্লাহ আলী খামেনি অনেক লোক মেরেছেন, জনগণ তাকে পছন্দ করে না, এরকম শুনেছি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে আহ, খামেনির মানে প্রথম দিনেই কিন্তু একেবারে আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদেরকে মেরে ফেলেছে আমেরিকা প্রথম দিনই একদম আক্রমণে। জি, জি। তো তাহলে জনগণের কাছে কিন্তু সুযোগ ছিল সরকার পরিবর্তন করার, কিন্তু জনগণ ডোনাল্ড ট্রাম্পের সে আহ্বানে সাড়া দেয়নি কেন? তার মানে কি আপনি মনে করেন যে জনগণের ভিতরে আসলে এর আগে যেই মনোভাব থাকুক না কেন, তারা খামেনির মৃত্যুর পরে তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে? এখানে সরি, এখানে আপনাকে মানে শিয়া আহ, যে সিলসিলা, সেটাতে কিন্তু তারা এই মানে মৃত্যুকে শাহাদতের দরজা হিসাবে চিন্তা করে। এবং এটা শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, হজরত আলীর ছেলে হজরত আহ, আহ, হোসেন রাদিয়াল্লাহু আনহু, উনি কারবালায় শহীদ হয়েছিলেন। এবং সেই শহীদি মৃত্যুর পরে উনি নিজের জীবন রক্ষা করতে পারতেন, কিন্তু উনি সঙ্গীতদের সাথে আহ, ফেলে যাননি। তো এই যে একটা সিলসিলা আছে, সেটা এই শিয়ারা খুব ধারণ করে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আহ, মানে শিয়াদের ভিতরে ওদের ওনার যাদের যিনি শীর্ষ ধর্মীয় নেতা, তার প্রতি আনুগত্য অপরিসীম। এখন কিছু অংশ সবসময় সব সমাজেই অসন্তোষ থাকে, কিন্তু যখন দেখলো যে ইমাম খোমেনি, উনি কিন্তু নিজে খুব দক্ষ একজন মানুষ, উনি শুধু ধর্মীয় লাইনেই পড়াশোনা করে না, অন্য লাইনেও তার পড়াশোনা আছে, এবং উনি রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বেও ছিলেন, অর্থাৎ প্রশাসনে তার জ্ঞান আছে, তারপরে শিক্ষা দীক্ষায় তার জ্ঞান আছে, সমাজ সম্পর্কে উনি খুব অবগত ছিলেন। এখন আপনারা আমরা যে খবরগুলো পাই বেশিরভাগই হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের খবর, এবং পশ্চিমা গণমাধ্যম সবসময় তারা 1953 সালে এই যে মুসাদ্দেক সাহেব নির্বাচিত আহ, প্রধানমন্ত্রী, তাকে অভ্যুত্থানের মাধ্যমে হত্যা করে সেখানে শাহকে বসায়, এবং ইরানের খনিজ সম্পদের উপরে তাদের দখল নেয়। এখানে একটা জিনিস অতি গুরুত্বপূর্ণ, দর্শকদের জন্য আমি বলে রাখছি, ইরানের তিনটা প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে যেমন তেল, তেলে তারা পৃথিবীতে চতুর্থ, গ্যাসে পৃথিবীতে দ্বিতীয়, এবং প্রচুর লিথিয়াম পাওয়া গেছে ইদানিং। এবং এই লিথিয়ামের মানে আপনার গুরুত্ব বেড়ে গেছে, কারণ আজকাল এই যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল যেগুলো হচ্ছে, তার একটা বড় উপাদান কিন্তু এই লিথিয়াম। আমার লিথিয়াম ব্যাটারি তো আমরা আহ, হরহামেশাই দেখি। এটা গেল, এবং এটার সাথে হচ্ছে আপনার ইরানি মানুষজন শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে। আর একটা তথ্য অতি গুরুত্বপূর্ণ আমি মনে করছি জানানো, যে 1979 সালে যখন ইসলামিক বিপ্লব হলো, তারপরে তারা শিক্ষা কার্যক্রম প্রায় 2 বছর বন্ধ বন্ধ রেখেছিল, এবং তারা সিলেবাসটাকে এমনভাবে ডিজাইন করছে যাতে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে ওঠে। এবং সেই সুবাদেই আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন দেশে তারা আগে পড়াশোনা করতে যেতে পারতো, কিন্তু এখন পারে না। তো তারা দেশের ভিতরেই তাদের শিক্ষা ব্যবস্থাটা এমন পর্যায়ে নিয়ে গেছে যেন দক্ষ মানুষ সম্পদ গড়ে ওঠে, এবং এই দক্ষ সম্পদ মানুষ সম্পদটাই এই আশেপাশের দেশগুলোর থেকে ইরানকে অনন্য করে রেখেছে। প্লাস এর সাথে আছে আপনার 5,000 বছরের উপরের সভ্যতার গর্ব। আপনি খেয়াল করে দেখেন, যে চীনকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো হয়েছিল, যেখানে নেপোলিয়ান বলেছিলেন লেট দেম স্লিপ, ইফ দে ওয়েক আপ দি ওয়ার্ল্ড উইল ফিল সরি। আপনি দেখেন সেই চীন গত 3 দশকের মধ্যে, মানে 50 বছরের মধ্যে কোন অবস্থানে চলে গেছে দেখেন। তো সভ্যতার গর্বটা বা ঐতিহ্যটা মানুষ ধারণ করলে তাদের জন্য নিজের অবস্থানে থেকে সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়, যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে।
জি জি, এবং এবং আরেকটু অ্যাড করতে চাই যে ইরান নাকি কখনোই কোনো পরাশক্তির কাছে মাথা নত করেনি এবং কারো কোনো কলোনিও হয়নি কখনো। এবং তারা আজীবনই যুদ্ধ করে গিয়েছে। বিশেষ করে এই শাতিল আরব নিয়ে ইরাকের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল ৮ বছর, সেখানে নাকি সাদ্দাম হোসেন কেমিক্যাল উইপন ব্যবহার করে এবং তার ফলে প্রায় মিলিয়ন ইরানি মারা যায় এই কেমিক্যাল উইপন। সুতরাং তাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস অবশ্যই আছে। আপনার সঙ্গে আমি একমত। আপনার কাছে আমার একটা প্রশ্ন যে ঠিক আছে, আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করল। কিন্তু আমরা দেখলাম যে ইরান শুধু ইসরায়েলেই ক্ষেপণাস্ত্র ছুড়েনি, ইরান গালফ কান্ট্রিগুলোকে আক্রমণ করা শুরু করলো। কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন এইসব আক্রমণ করা শুরু করলো। তাহলে জি কেন এই আক্রমণটা করলো ইরান? আচ্ছা, ওখানে প্রথমত হচ্ছে যুদ্ধ অবস্থায় আপনার কিছু কিছু গোলা ঠিক মতো নাও যেতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে বিচ্যুতি হতে পারে বিভিন্ন কারণে। এইটা বাদে আপনি শুধুমাত্র আমেরিকান যেগুলো মিলিটারি অ্যাসেট সেগুলোর উপরে আক্রমণ হয়েছে সব জায়গায়। আপনি দুবাইতে বিল্ডিং এ আক্রমণ করেছে, এটাও সত্যি, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আমেরিকান বেসগুলোতে আক্রমণ করা হয়েছে তখন ওই আমেরিকান সৈন্যরা ওই হোটেলগুলোতে উঠছিল এবং তাদের ইন্টেলিজেন্স কত নিখুঁত দেখেন, যে হোটেলে উঠছে যে তালায় ছিল সেই জায়গায় আপনার ওই হামলা হয়েছে। জি, এখন কাজে কাজে এই যে আমি আরেকটু বলে রাখি যে এই জন্যে আপনি ওই যে ইয়েটা আর দু একটা গুলো এদিক ওদিকে হয়েছে এবং তার জন্য ইরানের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আপনাদের কোনো স্থাপনার উপরে আক্রমণ করা হবে না, যেটা হয়েছে সেটা আমরা যেন ক্ষমা চাচ্ছি এবং আমাদের আক্রমণ শুধুমাত্রই যে আপনাদের এলাকা ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করবে সেই ক্ষেত্রে আমরা আক্রমণ করব। এটা না হচ্ছে ঠিক আছে, অবস্থা, সর্বশেষ এখানে অবস্থা। এখানে একটু অ্যাড করি যে আপনি ঠিকই বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে আমি সরি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আর আক্রমণ করব না। তখন ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাড করেছেন যে তার মানে ইরান আত্মসমর্পণ করেছে। কিন্তু ইরান কিন্তু আত্মসমর্পণ করেনি। মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে আমরা আর আক্রমণ করব না। কিন্তু আমরা দেখলাম যে ইরানের প্রেসিডেন্ট প্রমিস করেছেন যে তারা আর গালফ কান্ট্রি গুলোকে আক্রমণ করবেন না, কিন্তু তারপরেও কিন্তু আক্রমণ বন্ধ হয়নি। কন্টিনিউ ইরানের আইজিআরসি এই গালফ কান্ট্রি গুলোর উপরে বোমা বর্ষণ করেছে, ক্ষেপণাস্ত্র মেরেছে, ড্রোন মেরেছে এবং এখন পর্যন্ত দেখলাম আল জাজিরার খবরে প্রতিনিয়ত মারতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের এই আইজিআরসির উপরে কোনো কন্ট্রোল নাই? তার মানে হচ্ছে ইরানের সেনাবাহিনী খোদ প্রেসিডেন্টের কথা শুনতেছে না? এটাকে আমি ওইভাবে না দেখে আমি চিন্তা করি, শোনেন, আহ, যুদ্ধ ওদের তো কমান্ড গুলো সব আপনার ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। তো বিভিন্ন প্রদেশে যে তারা সেন্ট্রাল কোনো মানে কমান্ড না থাকলেও যেন স্বতন্ত্রভাবে তারা তাদের কার্যক্রম চালা যেতে পারে, যুদ্ধ চালা যেতে পারে। এখন এই যে ডিসেন্ট্রালাইজেশনের একটা অসুবিধাটা হচ্ছে এই যে আপনার যেগুলো হচ্ছে, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা উনি বলেছেন এবং এটা আরো নিয়ন্ত্রিত হবে এবং আহ, এখন খবরের যেটা সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাকুরেট খবর পাচ্ছি না। তার আগে আরেকটা কথা আমাদেরকে জানাই, দর্শকদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যুদ্ধ অবস্থায় সবচেয়ে বেশি যে জিনিসটা আহত, নিহত, বিক্ষত হয় সেটা হচ্ছে সত্যি। সুতরাং যে তথ্য আপনি পাচ্ছেন সেই তথ্য কতটুকু সত্য মিথ্যা যুদ্ধ পরবর্তীতে কিছুটা জানা যাবে বা বেশিরভাগ জানা যাবে, আবার অনেক কিছু জানাও যাবে না। সুতরাং একটা অস্পষ্টতা থেকেই যাবে। এখানে ইরানকে আমরা মোটামুটি দেখতেছি বন্ধুহীন। এখানে আগে দেখতাম আমরা ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ছিল, ইরান চীনকে সস্তায় তেল দিয়েছে, ইরানের সঙ্গে হেজবুল্লাহরা ছিল, হামাস ছিল, ইয়েমেনি হুতিরা ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা আসলে মানে সরাসরি হেজবুল্লাহ ছাড়া ইরানকে আসলে কেউই সাপোর্ট করতেছে না। তো লেবাননে বিমান হামলা চালিয়ে প্রায় 290 জনকে হত্যা করেছে ইসরায়েল গতকালকে এবং গত পরশুদিন, এবং আজকে আমরা দেখলাম যে লেবাননের প্রেসিডেন্ট তিনি চান ইসরায়েলের সঙ্গে একটা মীমাংসা করতে। এখন আপনার কি মনে হয় যে অবশেষে কি এই গালফ কান্ট্রি গুলো মানে ইসরায়েলের সঙ্গে জয়েন করবে, জয়েন করে যৌথভাবে কি
ইসরায়েল এবং আমেরিকাকে আসলে বলবে যে চলো আমরা যৌথভাবে আক্রমণ করি, নাকি আসলে একটা পর্যায়ে তারা বলবে যে এনাফ ইজ এনাফ, আমরা আর চাই না যুদ্ধ করতে, তোমরা আমাদের আকাশ ব্যবহার করে, আমাদের মানে আকাশ সীমা ব্যবহার করে তোমরা এইসব হামলা চালাতে পারবে না, এরকম কি বলার মতো গাটস এই গালফ কান্ট্রিগুলোর আছে নাকি? আচ্ছা, এখানে কিছুটা আপনার লাইনে কিছুটা অগ্রগতি হয়েছে। আমি যতদূর বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি, সেটা তারা বলছে যে গালফ কান্ট্রিগুলো বলছে প্রথমত হচ্ছে তাদের নিরাপত্তা আমেরিকা দিতে পারে নাই। কারণ তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সেটার একটা বিরাট অংশ চলে গেছে ইসরায়েলকে রক্ষা করার জন্যে। এবং আমেরিকার কাছে ইসরায়েলের চাইতে গুরুত্বপূর্ণ আর কেউ না। তাদের সম্পদ ভোগ করবে, তাদের দেশে নিয়ে যাবে, কিন্তু তাদের রক্ষা করার জন্যে তারা ওইভাবে প্রতিশ্রুতিবদ্ধ না। আপনার মনে আছে যে কাতারে ইসরায়েল আক্রমণ করল এবং সেখানে আহ, এই যে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সদস্যদের মারার নামে কাতারি লোকও মারা গেছে। তো তার মানে আহ, এবং সেই আক্রমণটা হয়েছে এটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে, কারণ সম্মতি ছাড়া তারা আক্রমণ করতে পারে না। তো দেখা যাচ্ছে যে যে এই আরব দেশগুলোকে ব্যবহার করে ইসরায়েলকে প্রাধান্য দিয়ে আমেরিকা তার উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। এবং গালফ কান্ট্রিগুলো এখন বর্তমানে আপনার এই জিনিসটা অনুধাবন করেছে এবং আরো বেশি করে করছে। এবং আমরা একটা আরেকটা খবর থেকে পেলাম, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে, এখন তারা চিন্তা করছে যে এদের বিনিয়োগগুলো আমেরিকায় যে সমস্ত আছে সেগুলো থেকে তারা ব্যাক করার চেষ্টা করবে, এরকম একটা কথা আছে। তারপরে আপনার আছে এই যে আহ, সুতরাং আমার কাছে মনে হয় না যে গালফ কান্ট্রিগুলো ইসরায়েলের সাথে আহ, আহ, লাইন দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। কারণ যদি তাদের সেই সামর্থ্যও নাই এবং তারা দেখছে যে যুদ্ধের গতি আহ, আপনার মোটেও আমেরিকা বা ইরানের পক্ষে না, সরি ইসরায়েলের পক্ষে না। এখন আরেকটা জিনিস আমি বলি আপনাকে। প্রথমত হচ্ছে কোনো সন্দেহ নেই আমেরিকা হচ্ছে সামরিক আহ, সক্ষমতায় অনেক বেশি, কিন্তু এই সামরিক সক্ষমতার একটা আমেরিকার একটা দুর্বল দিক হচ্ছে তারা ওই যে শীতল যুদ্ধের সময় রাশিয়া অর্থাৎ সোভিয়েত ব্লককে, মানে ওয়ারশো প্যাক্টভুক্ত দেশগুলোকে শত্রু কল্পনা করে তাদের যুদ্ধ পরিকল্পনা করেছিল, যুদ্ধ সরঞ্জামাদি ওই লাইনে তৈরি। এখন ইরান দেখছে যে ওদের সামরিক সক্ষমতার সাথে আমরা যাব না, আমরা হিট করব ওইগুলোতে যেটাতে তাকে বেশি ক্ষতি করে। যেমন তারা এই যে আপনি দেখেন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যদিও পুরোপুরি বন্ধ করে নাই, এখানে যাচ্ছে চীনের ইয়ে যাচ্ছে এবং আহ, আপনার মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় কেউ জাহাজ নিতে সাহস পাচ্ছে না। ইন্স্যুরেন্স বেড়ে গেছে আপনার 600% ইন্স্যুরেন্স বেড়ে গেছে। তাহলে মানে ক্যারিং কস্ট কত হয়ে যাবে চিন্তা করে দেখেন। সো এই সমস্ত কারণে ওরা অর্থনৈতিকভাবে যে জায়গায় আঘাত করলে আমেরিকা আপনার ক্ষতিগ্রস্ত বেশি হবে সেই জায়গাটাকে বেছে নিয়েছে। জি, সুতরাং এখানে ইরানের এই কৌশলটাকে আমি সমর্থন করি। আর একটা ছোট্ট তথ্য দিই আপনাকে, যে প্রথম হচ্ছে ইরান আপনার চীন এবং রাশিয়ার কাছ থেকে সাহায্য চায়নি, যে আপনি আমরা আছি, আমাদের যে সমস্ত তথ্যগুলো দরকার, আমাদের যেভাবে ওই ইকুইপমেন্টদের দরকার সেগুলো আপনারা করেন। তো এখন এই সাহায্যের ক্ষেত্রে আপনাকে একটু পিছনে ফেরত নিয়ে যাব, যে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান আক্রমণ করে 1979 সালে, সম্ভবত 1980 সালে, তখন আহ, সে 8 বছর ব্যাপী যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সবাই চেয়েছিল, 8 বছর 10 বছর প্রায়, তো সেই যুদ্ধে সমস্ত দেশ সৈন্য পাঠায় নাই, কিন্তু সরঞ্জাম দিয়ে এই আফগান মুজাহিদদের দিয়েই যুদ্ধ করাইছিল। ভিয়েতনামে আপনি দেখেন আমেরিকা ছিল, তখন লক্ষ্য ছিল যাতে ওই মানে ফাঁক পড়ে, যাতে ফান্দে পড়িয়া বগা কাঁদে এরকম একটা অবস্থায় আমেরিকাকে, সরি সোভিয়েত ইউনিয়নকে ওই জায়গায় ফেলেছিল। আবার এই একই পদ্ধতি এই সোভিয়েত ইউনিয়ন চীন অনুসরণ করেছিল আমেরিকাকে
মানে চারিদিক থেকে ধরার জন্য, সেটা হচ্ছে ভিয়েতনামে। এখন এই এখন যেটা হচ্ছে, এই বর্তমানে যেটা হচ্ছে, তো তারা, আমি সরঞ্জামাধিকার, আর ইরানের দক্ষ জনবল আছে, তাদের 9 কোটি জনসংখ্যা, এবং তাদের যে জিওগ্রাফিক অবস্থান, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিকভাবে সুরক্ষিত, এই সবগুলো মিলায় তাদের দরকার হচ্ছে কিছু মানে সরঞ্জামাদির, যেমন এই যে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, তারপরে আপনার ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলের জন্য যে ধরনের সরঞ্জাম, এবং এই যে ড্রোন, এই ড্রোনগুলো, এই ড্রোনের জায়গায় একটা তথ্য খুব প্রাসঙ্গিক দিয়ে রাখে। প্লিজ একটা প্লিজ। ড্রোন একটা ড্রোন তৈরি করতে খরচ হয় 20 থেকে 50 হাজার ডলার। আর একটা ড্রোনকে ফেলার জন্যে আপনার কোনো কোনো যে ক্ষেত্রে 10-11টা পর্যন্ত এন্টি ইন্টারসেপ্টর ইন্টারসেপ্টর ব্যবস্থা। ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হচ্ছে। একটা মিসাইলের দাম মানে প্রায় $2 মিলিয়ন বা $1 মিলিয়ন। তাহলে একটা ড্রোন, যেটা আমি 50,000 যদি ধরি, সেই জায়গায় সেটাকে ডাউন করার জন্যে ব্যবহার করা হচ্ছে, আপনি যদি 10টা ধরেন, তাহলে $10 মিলিয়ন। এবং এই আর এই যে এন্টি মানে এয়ার ডিফেন্সের যে সমস্ত মিসাইলগুলো, সেগুলো অনেক ব্যয়বহুল। তো বললামই দামের কথা, কিন্তু ওগুলো তৈরি করতেও সময় লাগে। সুতরাং এই মুহূর্তে আমেরিকা একটা সংকটে আছে, যেটা তারা স্বীকার করছে না। যারা এই ইউক্রেন যুদ্ধের সময় প্রচুর এই ধরনের এন্টি এয়ার ডিফেন্সের জন্য তারা সরবরাহ করেছিল, আবার ইসরায়েলের জন্য বিভিন্নভাবে সরবরাহ করতেই আছে। তো এখন তারা মানে এই যে দক্ষিণ কোরিয়া এবং জাপানে তাদের যে ধরনের স্টক আছে, সেইগুলোকে এখন এই সেক্টরে আনার চেষ্টা করছে, অর্থাৎ এই থিয়েটারে, মানে মধ্যপ্রাচ্যে আনার চেষ্টা করছে। সুতরাং তারা এদিক দিয়ে একটা বড় সংকটে আছে। জি, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, এটা নাকি বিশ্বের শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু তাদের সে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছে। আমরা দেখলাম যে হর হামেশাই কিন্তু ইসরায়েলে ইরানের মিসাইল গিয়ে আঘাত হানছে, এবং সাবেক একজন মার্কিন গোয়েন্দা একটু আগে বলেছেন একটা সাক্ষাৎকারে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসায় নাকি ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে, এবং এতে তার আপন ছোট ভাই মারা গিয়েছেন সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে, যেটা একজন মার্কিন সাবেক গোয়েন্দা তিনি বলেছেন। এবং আপনি দেখেন যে সাইপ্রাস স্বাধীন হয়ে যাওয়ার পরে কিন্তু সাইপ্রাসে একটা ব্রিটিশ ঘাঁটি রয়ে গিয়েছিল। তো সেই জি, ঘাঁটিতে যদিও ইরান অস্বীকার করেছে, বাট বলা হয় যে একটা মিসাইল গিয়ে আঘাত এনেছে, এবং সাইপ্রাসের মানুষজন বলতেছে যে যদি এই মিসাইল ইরান মেরেও থাকে, এটা কিন্তু সাইপ্রাসের সাধারণ মানুষকে মারে নাই, মারছে ওই ব্রিটিশ ঘাঁটিটাকে। সুতরাং আমাদের সাইপ্রাসে আর কোনো ব্রিটিশ ঘাঁটি থাকা চলবে না, এই ঘাঁটিকে সরে যেতে হবে। সাইপ্রাসের জনগণ কিন্তু বুঝতে পেরেছে। এখন এই গালফ কান্ট্রির জনগণ যদি বুঝতে পারে যে ইরান আসলে আমাদেরকে হামলা করেনি, হামলা করেছে ওই মার্কিন ঘাঁটিকে, যেই মার্কিন ঘাঁটিকে আমরা আমাদের দেশে জায়গা দিয়েছি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, এই সৌদি আরব, তারপরে গালফ কান্ট্রিগুলো কিন্তু এই গণতন্ত্রকে ভয় পায়, কারণ ওরা তো রাজতন্ত্র, ওরা মনে করে যে যদি জনগণ জেগে ওঠে। তো এইসব বিভিন্ন ভয় তো আছে। আপনি নিজে একটু আগে বললেন যে ইরান খুব সস্তায় ড্রোন তৈরি করতে পারে, 50,000 টাকা একটা ড্রোন তৈরি করে, যেখানে ইন্টারসেপ্ট করতে $2 মিলিয়ন ইন্টারসেপ্টর ছুটতে হয়, তাও অনেক সময় কাজ হয়, অনেক সময় কাজ হয় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে বিশাল ব্যয়, এই যে আমরা দেখলাম যে ডেইলি 100 মিলিয়ন ডলার খরচ হচ্ছে যুদ্ধে, বিশাল অঙ্কের একটা খরচ। এই খরচটা আসলে কতদিন ধরে এই যুদ্ধ পরিচালনা করা সম্ভব? আমরা যদি আসলে মানে কনক্লুশনে যাই, যে আমাদের যে শিরোনাম করেছিলাম যে কিভাবে এই যুদ্ধটা শেষ হবে। এখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার বলেছে 1 সপ্তাহ, আবার বলে 2-3 সপ্তাহ, আবার বলে 5-6 সপ্তাহ লাগতে পারে। আবার আজকে একটু আগে বললো একটা সাংবাদিকের কাছে যে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাদের কোনো নেভি নাই। এখন নেভি না থাকলে তারা হরমুজ দখল করে রাখলো কেমনি, আমি তা বুঝি না। তাদের কোনো নেভি নাই, তাদের এয়ার সিস্টেম নাই, তাদের কিচ্ছু নাই, দেশ ধ্বংস হয়ে গিয়ে। সুতরাং এই যুদ্ধ আর বেশি দিন স্থায়ী হবে না। এখন এই যুদ্ধটা আসলে আহ, ঠিক কতদিন আমেরিকা চালিয়ে নিতে পারবে বলে আপনার মনে হয়? মানে যুদ্ধটা কিভাবে শেষ হতে পারে? যুদ্ধটা প্রথম হচ্ছে, আমেরিকা তাড়াতাড়ি যুদ্ধ শেষ করার জন্য তাদের একটা তাগিদ আছে, কিন্তু ইরানের কিন্তু কোনো তাগিদ নেই। ইরান চায় যে যত লম্বা হোক তত বেশি
ইয়ার ক্ষতি হবে, মানে আমেরিকার এবং ইসরায়েলের ক্ষতি হবে। এবং এখানে আরেকটা জিনিস খুব আলোচনায় আসছে এর মধ্যে, সেটা হচ্ছে কি, এই যে নতুন যে বিশ্ব ব্যবস্থা, সেটাই এই যুদ্ধটা একটা বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। দর্শক শ্রোতা মণ্ডলীকে আমি জানিয়ে রাখি যে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে তারা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থানটা অত শক্ত ছিল না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই আমেরিকার অবস্থানটা সারা বিশ্বে আহ, 1 নম্বর অবস্থানে চলে আসে। তো এই যে যুদ্ধের যে খরচ মেটাতে গিয়ে ব্রিটেনের মতন সাম্রাজ্য তারা আস্তে আস্তে ক্ষয়ে যায়, সব তাদেরকে কলোনিগুলো ছেড়ে দিতে হয়। এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই অর্থনৈতিক মানে চাপ সামাল দিতে না পারার কারণে উইনস্টন চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো যুদ্ধে ব্রিটেনকে জয় করার পরেও নির্বাচনে উনি হেরে গেছিলেন। পরে অবশ্য আরেকবার উনি নির্বাচিত হয়েছিলেন। তো এই অর্থনৈতিক যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু দারুণভাবে হিট করবে। এই আপনার অনুষ্ঠানে মানে ঢোকার আগে আমি একটু সিএনএন, সরি, আল জাজিরা ফলো করছিলাম। আমেরিকায় যেখানে যুদ্ধ থেকে বহু দূরে অন্য মহাদেশে, সেখানে তাদের এই আপনার পেট্রোলের দাম বেড়ে গেছে। ওরা বলে গ্যাসোলিনের দাম আপনার বেশ কিছু বেড়ে গেছে, প্রায় 10 না 15% বেড়ে গেছে। মানে খোদ আমেরিকাতেই পেট্রোলের দাম বেড়ে গিয়েছে। জি, 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 বেড়ে গেছে। এবং এই যে যুদ্ধ কবে শেষ হবে সেটার পিছনে আপনি দেখছেন ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত এখন দেশগুলো ক্রুড অয়েলের দাম কত? মানে এখন ব্যারেল প্রতি এবার 100, বলতে $100 হয়ে গেছে। এটা কি আমি জানলাম $200 হতে $100। পারে খুব শীঘ্রই? $200 হতে পারে খুব শীঘ্রই, মানে এভাবে চললে। এইটা যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, আরো যদি লম্বা সময় যায়, তাহলে আপনার এটার দাম আপনার কোন কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা বলা মুশকিল। এবং এটা আপনার 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে যখন আম রাশিয়া রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ইউক্রেন আক্রমণ করলো, তখন কিন্তু এই বোধহয় 80-র নিচে ছিল আপনার দাম। কারণ সেটা ছিল এই যে তেলের যে মানে উৎস এবং তেল সরবরাহের যে লাইন সেটা থেকে অনেক দূরে। রাশিয়ার যে তেল আছে ঠিক আছে, ওই লাইনে থাকলো। বাকি তেল সরবরাহ এবং উৎস ক্ষতিগ্রস্ত হয় নাই। কিন্তু এবার হচ্ছে কতগুলো দেশ ক্ষতিগ্রস্ত এবং তেল রুটটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। আরেকটা জিনিস আপনার খুব গুরুত্বপূর্ণ এখানে বলা দরকার আমি মনে করি, আমেরিকানরা অনেকগুলো এই যে মানে আপনার ডাটা সেন্টার স্থাপন করেছিল ইউএইতে এবং মধ্যপ্রাচ্যের আরো 2-1টা ও দেশে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং সেইটা কিন্তু গেছে গা। আমি আপনার শুনলাম অ্যামাজন ডাটা সেন্টার নাকি ধ্বংস হয়ে গিয়েছে। জি, 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 জি। এবং এইটাই হচ্ছে আপনার এই যে ইরানি আক্রমণের সফলতা। এটা অনেকে বুঝতে পারছে না যে এর তাৎপর্য, এবং আমেরিকার অ্যামাজনের ডেটা সেন্টার যে কত গুরুত্বপূর্ণ এবং সেখানে আরবরা কত বিনিয়োগ করছে আমি জানি না, আল্লাহ তাআলাই জানেন। তো সেগুলো ধ্বংস হয়ে গেছে। সো এইভাবে তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন তেলের দাম বেড়ে গেছে, যেটা আমেরিকার পক্ষে যাচ্ছে না। বিশ্বে একটা মানে আপনার মন্দা ভাব চলে আসবে, অর্থনৈতিক মন্দা আসবে, যেটা আমেরিকার পক্ষে যাবে না। ইউরোপ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা এই মধ্যপ্রাচ্যের তেলের উপরে দারুণভাবে নির্ভর করে। ইউরোপের সবচেয়ে বড় আ অর্থনীতি হচ্ছে জার্মানি। তারা তেল আমদানি করে। আর জার্মানি নিজের পায়ে নিজে কুড়ুল মারছে এই যে রাসায়ন গ্যাস আ আ বন্ধ করে দিয়ে। এখন আপনি দেখেন যে ইউরোপের যে বড় কার ইন্ডাস্ট্রি যেটা ইউরোপে জার্মানিতে অবস্থিত, সেটার অবস্থা খুব খারাপ। এই মার্কেট দখল করে নিচ্ছে আপনার ওই যে আপনার চাইনিজ ইলেকট্রিক ভেহিকল। কারণ কনজিউমাররা চায়। এখানে এখানে অনেকেই বলতেছে যে যুদ্ধটা আমেরিকা ইসরায়েল বনাম ইরান হলেও আসলে এই যুদ্ধটা পরোক্ষভাবে আসলে আমেরিকা চীনের বিরুদ্ধেই করতেছে। কারণ চীন আগে ভেনিজুয়েলা থেকে সস্তায় তেল কিনতো, ভেনিজুয়েলাটা বন্ধ করে দিছে। এখন যদি ইরানের কাছ থেকেও চীনকে তেল কিনা বন্ধ করতে পারে, তাহলে চীনের মতো এত বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানুফ্যাকচারিং দেশ, তারা সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ চীন তো আর তেল উৎপাদন করে না, চীনের তেল নাই। তো আপনার কি মনে হয় যে আসলে চীনকে শিক্ষা দেওয়ার জন্যই মূলত, মানে যুদ্ধের অনেক উদ্দেশ্য আছে, বাট এটাও আরেকটা উদ্দেশ্য? মানে এখানে শুধু চীন না। এখানে আপনাকে অনেক মোবারকবাদ যে এই পয়েন্টটা নিয়ে আসছেন। চীন, রাশিয়া এবং ইরান, এই ৩ টে দেশ মিলে একটা অর্থনৈতিক এবং
এটা স্ট্র্যাটেজিক একটা ত্রিভুজ তৈরি করেছে। সেই যেহেতু এই ত্রিভুজের একটা অংশ যা ইয়ার মানে ইরান, আর ইরানের আরেকটু বলে রাখি যে এটা হচ্ছে নর্থ সাউথ একটা করিডোর হওয়ার কথা, এবং যেটা কাজ চলছে সেটাতে আপনার চীন, রাশিয়া এবং ইরান, এই ৩ দেশ যৌথভাবে মানে সম্মিলিতভাবে এটা করার চেষ্টা করছে। সেটা হচ্ছে বন্দর আব্বাসে জিনিসপত্র নামবে, সেখান থেকে ইরানের ল্যান্ড ব্যবহার করে যাবে হচ্ছে আপনার কাস্পিয়ান সিতে, কাস্পিয়ান সি থেকে মানে যাবে রাশিয়া এবং ইউরোপের অন্যান্য দেশে। তাহলে ওই জায়গায় আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর খবরদারি করার সুযোগ থাকবে না। সো সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার এই ইরান। সুতরাং ইরান এই কারণে আপনার রাশিয়া এবং এই চীন তাকে সাপোর্ট করছে এমনভাবে যাতে সাপও মরে, আবার যেন লাঠিও না ভাঙে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই কৌশলটা অনেকে বুঝতে পারছে না। আমরা সবাই বলছি যে ইসরায়েলের পাশে আমেরিকা আসছে, আর ইরানের পাশে কেউ নাই। বিষয়টা এরকম না। আপনি সবকিছু বাদ দেন না, এই বেডু স্যাটেলাইট মানে নেভিগেশন সিস্টেম দিয়ে এই যে ইরান যে এত বড় অর্জন করছে, এত সূক্ষ্ম ভাবে কাজ করে ব্যাটলফিল্ড যে সাফল্য আনছে, সেগুলো কি সম্ভব হতো যদি ইরানের সাপোর্ট না পেত? আর তলে তলে কি কি সরবরাহ করেছে আমরা জানি না। ইভেন আরেকটা কথা শোনা গেছে যে নর্থ কোরিয়া বলছে যে আমরা তোমাদের মিসাইল দেব, আবার বলছে তোমাদের লাগলে আমি তোমাদের পারমাণবিক বোমাও দেব। এখন এই যদি আরো দীর্ঘদিন চলে তাহলে এটা যে কোথায় যে শেষ হবে এটা বলা খুব মুশকিল। কিন্তু ইরানের খুব দ্রুত শেষ করার তার কোনো তাগিদ নাই, বরং আমেরিকার তাগিদ আছে। জি না ফিরে আসি আমরা ওই যুদ্ধ কিভাবে শেষ হবে সেটা নিয়ে। আমরা জানি যে এপ্রিল মাসেই ডোনাল্ড ট্রাম্প চায়না সফরে যাবেন। আবার একটু আগের খবর ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোন আলাপ করেছেন। সেখানে এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে, ইউক্রেন নিয়ে আলোচনা হয়েছে, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ অনেকক্ষণ ধরেই তারা ফোনে কথা বলেছেন। এবং কিন্তু মানে আপনার কি মনে হয় যে আসলে এই চীন এবং রাশিয়া যতই যাই বলুক না কেন বা যতই মধ্যস্থতা করার চেষ্টা করুক না কেন, আসলে তাদের মধ্যস্থতা ডোনাল্ড ট্রাম্প মেনে নিবেন না? এখন আপনার কি মনে হয় যে সমঝোতার মাধ্যমে কিছু করার সুযোগ আছে এবং সেই সমঝোতাগুলো আসলে গালফ কান্ট্রি গুলোর উদ্যোগেই নেওয়া হতে পারে? মানে এখন যে অবস্থায় গেছে সেখানে আলোচনা আর কিছু হবে বলে মনে হয় না? আলোচনার আমি আমি বলি আপনাকে, মানে বিশেষ করে চীন এবং রাশিয়া, আমি যতটুকু বুঝতে পারি তারা চায় না যে আমেরিকার মানে মানে গর্ব এবং তাদের যে সামর্থ্য সেটা নিয়ে তারা এইভাবে এককভাবে থেকে যাক। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার একটা মানে ওই মানে আগে তো সে মনে করতো সবার উপরে, কিন্তু আসলে পাশাপাশি চলে আসবে। দেখেন এই যে ব্রিটেন একসময় যেখানে সূর্য অস্ত দিত না যে সাম্রাজ্যের, তারা এখন চীনে গেছে তাদের মানে মানে অর্থনৈতিক সহায়তার জন্য। চিন্তা করতে পারছেন আপনি? এই চীনের একটা অংশ হংকং তারা দখল করে রেখেছিল, কলোনাইজ করে রেখেছিল 99 ইয়ার্স। সো মানে পৃথিবীর আপনি যদি বিভিন্ন দেশের অবস্থান পর্যালোচনা করেন, কোনো দেশেই এককভাবে একটা দীর্ঘ সময় একই অবস্থানে থাকে না। তো আমেরিকারও ওই পর্যায়ে আসছে, এবং আমেরিকার সম্ভবত পতনটা এইভাবেই বা তাদের অবক্ষয়টা এইভাবেই হচ্ছে যে তাদের সামর্থ্যকে তারা অপব্যবহার করছে, এবং এই অপব্যবহারের পিছনে সবচেয়ে বড় মানে ক্ষতিকারক হচ্ছে ইসরায়েল। এই জন্যে আমেরিকানে ইয়াং আমেরিকানদের মধ্যে কিন্তু আপনার ইসরায়েলের প্রতি সমর্থন অনেক কমে গেছে, এবং এটাই হচ্ছে ইসরায়েলের জন্য একটা ভয়ের কারণ। ওই জিউস লবি এখনো তারা শক্তিশালী, কারণ এই যে কংগ্রেস এবং সিনেটে যারা নির্বাচিত হয় তাদের একটা বড় ফান্ডিং আসে জিউস লবির থেকে।
কিন্তু এই জিওস লবি সার্বিকভাবে আমেরিকার ভবিষ্যতের জন্য বরং অনেক বেদনার কারণ হতে পারে এবং সেরকম একটা পর্যায়ের দিকে যাচ্ছে। কারণ এই যুদ্ধে আমেরিকার কোনোই তেমন ইন্টারেস্ট ছিল না। এটা হচ্ছে ইসরায়েল প্ররোচনায়, যেটা বিভিন্নভাবে বলা হচ্ছে, যদি ডোনাল্ড ট্রাম্প ওইভাবে স্বীকার করছেন না। জি জি, এখানে তো আমরা সবাই জানি যে ইসরায়েল হচ্ছে আমেরিকার 51তম স্টেট, এবং ইসরায়েল হচ্ছে ওই যে জি বাপের অবাধ্য সন্তান, বাপ ফেলতেও পারে না। নাহলে আপনি দেখেন যে এই যে 1993 তে অসলো অ্যাকর্ডের মাধ্যমে যে টু স্টেট সলিউশন, যেখানে কিন্তু ইসরায়েল জি নিজে সই করেছে, তারা কিন্তু এটা মানতেছে না। সুতরাং তারা সবসময় যা জি খুশি তাই করে। এবং এখানে ইসরায়েলের একটা উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল এবং ইরানের কিন্তু উদ্দেশ্য এক। যেমন ইরান কিন্তু এখন চায় যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক, যাতে আস্তে আস্তে জি যুদ্ধটা চলে। ইসরায়েলও কিন্তু জি চায় যে যুদ্ধ দীর্ঘ হলে হোক, কিন্তু এবারই ইরানকে শেষ করে ফেলো, যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমেরিকা চিন্তা করতেছে কিন্তু অনেক কিছু। কারণ এই গালফ কান্ট্রি গুলো কিন্তু আমেরিকার বন্ধু দেশ, কাতার, কুয়েত, আর সৌদি আরব, আমিরাত, তারপরে বাহরাইন। পক্ষান্তরে জি চীন, চায়না তেল উৎপাদন করে না, ভালো কথা। জাপান এবং সাউথ কোরিয়াও কিন্তু তেল উৎপাদন করে না, তাদেরও কিন্তু ওই ওই হরমুজ দিয়ে তেল না নিতে হয়। সব দিক দিয়ে জি চাপ জি তো আছে। সব দিক দিয়ে আমার মনে হয় যে চাপ আছে। কিন্তু যদি 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 ফিরে আসি, মানে সলিউশনটা কি হবে? এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে, মানে তার শেষ কথা হচ্ছে যুদ্ধ 5 থেকে 6 সপ্তাহের ভিতরে শেষ হবে। এখন এই 5 থেকে 6 সপ্তাহের ভিতরে শেষ হবে কিভাবে? পৃথিবীর ইতিহাস সাক্ষী, বোমা হামলা চালিয়ে আপনি বিমান থেকে আপনি আহ, অবকাঠামো ধ্বংস করতে পারবেন, মানুষ মারতে পারবেন, বাট রেজিমকে চেঞ্জ করা যায় না। এখন ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি কি করবেন? তার কাছে উপায় আছে যে স্থলবাহিনী। তিনি কি এই কুর্দি বিদ্রোহীদেরকে পাঠাবেন, নাকি তিনি নিজেই মার্কিন সৈন্য সেখানে নামাবেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে মার্কিন বুট ওখানে যাওয়ার সম্ভাবনা খুব কম। এবং আপনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা তো তাদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আরেকটা হচ্ছে কুর্দিশ যে প্রচেষ্টা, সেটাও খুব একটা বেশি সফল হবে বলে মনে হচ্ছে না। কারণ এই কুর্দিশদের নিয়ে একটা সমস্যা হচ্ছে, কুর্দিশদের অবস্থান হচ্ছে ইরাকে আছে, সিরিয়ায় আছে, আবার তুরস্কে আছে এবং ইরানে আছে। তো এই ৪ টা দেশের অ্যা বিভিন্ন অংশে আছে এবং এরা যে কুর্দিস্তান যে স্বাধীন হোক, এটা আবার কেউ চায় না। সুতরাং ওদের মাধ্যমে এটা করেও খুব একটা বেশি লাভবান হবে না। এবং ইরানের এখন একটা বড় স্বস্তির জায়গাটা হচ্ছে ইরাকে, অ্যাম ই ইরাক তাদের প্রতিবেশী দেশ এবং ইরাক থেকে ইরানের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং এটা খুব একটা বেশি কাজ দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। চেষ্টা করতে পারে। তার মানে হচ্ছে যে স্থলবাহিনী ট্রাম্প পাঠাবেন, এবং যদি পাঠায়ও, মনে করেন যে আফগানিস্তানে কিন্তু স্থলবাহিনী পাঠিয়েছিল, হ্যাঁ, 20 বছর জি, পরে $4 ট্রিলিয়ন খরচ করে কয়েক হাজার লাশ নিয়ে এসে আসলে তারপরে সেখান থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছে। এবং ডোনাল্ড ট্রাম্প জি, প্রেসিডেন্ট হওয়ার আগে বলেছিল যে ডেমোক্রেটের সময় আমাদের সৈন্যরা বিদেশে যায়, মারা যায়, তারপরে বডি ব্যাগ দেশে আসে, এগুলো অসম্মানের। এখন ট্রাম্পের আমলেই তো 10 জন মার্কিন সৈন্য মারা গেছে এবং ট্রাম্প বডি ব্যাগ রিসিভ করেছিলেন। এবং ট্রাম্প, আমি আমি দেখেন মাঝে মাঝে আসাউজ্জামান, আমি ট্রাম্পকে সুস্থ মানুষ বলেই মনে করি না। তিনি মানে যা খুশি যে ওকে ধরবো, একে ধরবো, আবার বলে ইরানের পরে কিউবাকে ধরবো, ভেনিজুয়েলার পরে কলম্বিয়াকে ধরবো। মানে সে যা খুশি তাই করতে পারে, মানে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমরা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। এখন তার তো যেই প্ল্যান শুরু থেকেই, যে খামিনিকে মারলেই শেষ, সেটা হলো না। 1 সপ্তাহ টিকবে না, টিকতেছে। তারপরে তারা বলতেছে যে ইরানের কিচ্ছু নাই, আর দেখি দেখি সবই আছে। এখন এই যুদ্ধটা আসলে আপনার কি মনে হয় যে, মানে আমরা আমরা অলরেডি দেখেছি যে আহ, আহ, যে একটা বিমান, সেটা সেটা মানে কি বিমান সেটা বলে, প্রলয় প্রলয় বিমান, যা E-6B মার্করি বা এয়ারবর্ন কমান্ড জি, পোস্ট, জি, এই এই উড়ন্ত বিমানটা নাকি তারা পারমাণবিক সাবমেরিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে কোড, তাই বিমান থেকে নিয়ন্ত্রণ করা যায়। তো এই ধরনের বিমান, যেই বিমানটা আসলে পারমাণবিক বোমা মারতে পারে, আমরা এই পারমাণবিক বোমা সর্বশেষ দেখেছি আমরা হিরোশিমাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয়েছিল এবং পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে। এখন যেটা যেটা বুঝি, যে ইরানি জাতি অনেক বড় দেশ, অনেক মানুষ, এদেরকে আসলে আপনি কোনো কিছু করেই শেষ করতে পারবেন না। গাজাতে আপনি মাসের পর মাস ধরে
হত্যাযজ্ঞ চালিয়ে ৬০-৭০ হাজার মানুষ খুন করলো এই বেনিয়ামিন নেতানিয়াহু। তারপরেও কিন্তু গাজাতে লোক আছে, তারা এখন ঘোরাফেরা করতেছে, শিশুরা খেলতেছে, আছে তো না? সবাই, গাজায় এমন লোক নাই যে তার পরিবার স্বজনকে না হারায় নাই, বাট তারপরেও তো মানুষের জীবনের প্রয়োজনে কিন্তু আবার বাঁচে, আবার ইমারত দালান গড়ে, আবার সভ্যতা তৈরি হয়ে ওঠে, আবার মানুষ জন্ম নেয়, পুরানো সব অন্যায় ভুলে যায়, পুরানো সব দুঃখ কষ্ট ভুলে যায়। এটা তো জগতের নিয়ম। আবার কিন্তু গাজা গড়ে উঠতেছে। সুতরাং ইরানকেও এই ট্রাম্প যেভাবে চায়, ইরানকে এইভাবে ধ্বংস করা সম্ভব না। কিন্তু আপনার কি মনে হয় যে ট্রাম্পও চিন্তা করে যে হিরোশিমার মতো একটা পারমাণবিক বোমা ছেড়ে দিলেই তো হয়? না, এটা প্রথম হচ্ছে ট্রাম্প অনেক কিছু করতে পারে এবং আমেরিকানরা অন্যের জীবনের ব্যাপারে খুব একটা বেশি সংবেদনশীল নয়, দায়িত্বশীল নয়, এটা সত্যি। তবে আপনি ওই যে একটু আগে বলছিলেন না যে ইয়ের কথা, মানে এই ইরানের যেটা ইরানের আয়তন ভাই হচ্ছে 16 লক্ষ বর্গ স্কোয়ার কিলোমিটারের বেশি। এটা ছোট্ট দেশ না। আর এই গাজায় 340 বর্গ কিলো, তারপরও মানুষ বেঁচে ছিল। তো ইরানকে ইয়ে করা এত সহজ হবে না। তবে একটা জিনিস কি, যুদ্ধের যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং কখন কিভাবে শেষ হবে। বিশেষ করে এই যেখানে বড় বড় প্লেয়ারদের কেউ সামনে খেলছে কেউ পিছনে খেলছে, এটা বলা খুব মুশকিল কিভাবে শেষ হবে। তবে আপনার মনে আছে যে আহ, এই যে গতবার যে যুদ্ধটা শেষ হলো, কয়েকটা বোমা মেরে বললো যে ঠিক আছে সব ধ্বংস করে দিয়েছে, আবার সেই মানুষই বলছে না ইরান আবার পারমাণবিক অস্ত্র তারা যারা না পায় সেজন্য আমরা আবার আক্রমণ করেছি। আপনি বুঝতে পারছেন যে কথার কত মানে ধারাবাহিকতার অভাব। সো ওই একটা কিছুটা আর ডিপ্লোমেসি কিন্তু আমরা সামনে যেটা দেখি বা যেটা শুনি সেটাই সবকিছু না। আপনার ব্যাকহ্যান্ড ডিপ্লোমেসি, একটা ব্যাকডোর ডিপ্লোমেসি যেটা বলে, সেটা অনেক আহ, কার্যকরী একটা পদ্ধতি আছে। এই জায়গায় আমি 1963 সালে যখন যখন ইয়েতে হলো, ধরুন 61 সালে বোধহয়, যে মানে কিউবান মিসাইল ক্রাইসিস হলো, তখন কিন্তু একেবারে মানে পারমাণবিক আহ, যুদ্ধের দ্বার প্রান্তে চলে গেছে। কিন্তু সেই জায়গায় ওই জন এফ কেনেডির ভাই আহ, রবার্ট কেনেডি, উনি ওই যে ব্যাকডোর ডিপ্লোমাসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং আ- সেটা আর ওই যুদ্ধে যায়নি। এখন আগামীতেও এটা কিভাবে হবে, কার মাধ্যমে, এটা বলা মুশকিল। তবে এইটা নিশ্চিত হওয়া গেছে, আমেরিকা এবং ইসরায়েল তারা যে যে দর্প দর্প নিয়ে গিয়েছিল যে ইরানকে খেয়ে ফেলবে, সেটা হয়নি, সেটা হয়নি। এবং ইরান ভালোই প্রতিরোধ করে যাচ্ছে এবং ইরান তাদের অবস্থান জানান দিয়েছে। না, আমি একটা মানে উপসংহার টানতে চাই যে যুদ্ধ আরো 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ চললো, তারপর আরব কান্ট্রি গুলো বললো এনাফ ইজ এনাফ, অন্যরাও বলবে এনাফ ইজ এনাফ, তারপরে একটা আলোচনা হবে। সেই আলোচনায় ট্রাম্প নিজেকে নিজে জয়ী ঘোষণা করবেন। ট্রাম্প বলবে হ্যাঁ আমি জিতছি, এবং ট্রাম্প তার এই বিজয়কে সংজ্ঞায়িত করতে পারেন এইভাবে যে দেখো আমাদের টার্গেট পূর্ণ হয়েছে, খামেনি মারা গেছে, ওদের সশস্ত্র বাহিনী ধ্বংস হয়েছে, ওদের অবকাঠামো ধ্বংস হয়েছে, ওদের আর কিছুই নাই, ওদের পারমাণবিক অস্ত্র আর নাই, যেটা আগেও বলেছিল নাই, এখনো বলবে নাই। আমি আমি আমার ছোটবেলা থেকেই শুনি ইরান নাকি আর 1 সপ্তাহ বাকি আছে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে। এই একই কথা আমি শুনতেই আছি, মানে এখন আমার বয়স চলে 45-50, তারপরে ওই 1 সপ্তাহ শেষ হয় না। তারপরেও ট্রাম্প বলবে যে হ্যাঁ। তো এভাবেই ট্রাম্প আসলে নিজেকে নিজে বিজয়ী করবে, মানে পাগলের সুখ মনে মনের মতো ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করবে, এবং হয়তোবা যে কোনো দেশের মাধ্যমে, আরব কান্ট্রি বা যে দেশের মাধ্যমে একটা মোটামুটি সমঝোতা করে একটা যুদ্ধ শেষ করবে। আপনার কি মনে হয় যে এরকম হওয়ার সম্ভাবনাই বেশি? আমি এরকম সম্ভাবনাই দেখছি। এরকম সম্ভাবনা আছে। পাগলের সুখ মনে মনে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কথাটা বলার জন্য। এবং ওইটা তারা অলরেডি যুদ্ধের ইয়ের থেকে, লক্ষ্যস্থল থেকে অনেক পিছিয়ে আছে। তো আমার মনে হয় সেটাই। এবং যে পরিমাণ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়েছে ইসরায়েল,
তাতে মানে যুদ্ধের স্বাদ অনেকটা মিটে গেছে। আপনি দেখছেন যে এই কয়দিন নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না টিভির পর্দায়, দেখছেন আপনি, খেয়াল করছেন? ও নাকি সবসময় মাটির নিচে বাংকারে গর্তে লুকিয়ে থাকে বাংকারে। এবং লুকায় আছে না কোন জায়গায়, অনেকে বলছে যে সাইপ্রাসে পালায় গেছে, এরকম বলছে। না, আরেকটা বিষয় আপনি একটু আগে মেনটেন করেছেন যে শিয়ারা কিন্তু শহীদ হওয়াটাকে তাদের ইয়ে মনে করে, মানে ইয়েস, জি, কিন্তু পক্ষান্তরে ইসরায়েলরা কিন্তু খুবই ভয় পায়। তারা কিন্তু জি, অত্যন্ত ভীতু যে তারা মানে দেখবেন সাইরেনের যখন ওই যে মিসাইল মারলে সাইরেন বাজে না, ওই সাইরেনের সঙ্গে সঙ্গে তারা সব মাটির নিচে বাংকারে লুকিয়ে থাকে। আচ্ছা। এখানে আরেকটা জিনিস আমি একটু বলা প্রাসঙ্গিক মনে করছি। মানে ইসরায়েলি আর্মি অজেয়, কিন্তু ইসরায়েলি আর্মি মাইনাস আমেরিকান সাপোর্ট, তারা কোন জায়গায় দেখেন? এই জিনিসটা বুঝতে হবে। এবং এখন বর্তমানে যে অবস্থায় আছে, তারা খুব দুরবস্থার মধ্যে আছে মনে হচ্ছে। এখন সেন্সরশিপের কারণে আপনি ইসরায়েলের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনি দেখতে পাচ্ছেন না, তবু ছিটিফোঁটা যতটুকুই দেখছেন সেটাও যথেষ্ট। এক হচ্ছে গত জুনের আক্রমণে তাদের অনেক কিছু ধ্বংস হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সুতরাং যুদ্ধের স্বাদ হয়তো করতে পারে। এখন সমস্যাটা হচ্ছে অন্য একটা জায়গা আছে, যে যুদ্ধ যদি শেষ হয় এবং যদি আপনার ইসরায়েলি প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রিত্ব হারান, তাহলে তাকে জেলে যেতে হবে, এই একটা ভয় আছে। আর এই যুদ্ধে যদি মানে ডোনাল্ড ট্রাম্প জিততে না পারেন, তাহলে মিড টার্মে তার অনেক মানে রিপাবলিকান দলের অবস্থা খুব খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এবং এই যুদ্ধে আসার পিছনে ওরাও একটা ডোমেস্টিক কারণ। আর হচ্ছে এই স্পাইন ফাইলে কার কি কত নাম আছে সেগুলো যাদের সামনে নিয়ে আসে, দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যও এই যুদ্ধকে বেছে নেওয়া হয়েছে। তো সব মিলায়ে এখন কোন রকমের একটা ফেস সেভিং কিছু করে হয়তো বের হতে পারে। আর না হলে আপনার যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, এবং সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতি তার মধ্যে পড়বে। এবং বিশেষ করে আমাদের মতো দেশগুলো, যাদের কর্মসংস্থানের একটা বড় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং সেখান থেকে আমরা তেল কিনি, পয়সা দিয়ে কিনি, কিন্তু দাম বেড়ে গেলে আমাদের অর্থনীতির উপরে দারুণ 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 চাপ পড়বে, এবং জি, এবং সার্বিকভাবে বিশ্ব অর্থনীতি একটা মন্দার মধ্যে পড়তে পারে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় বা যে কোনো একটা চুক্তিও ইরানের সঙ্গে করে আমেরিকা সরে আসে, তাহলেও সমস্ত বিশ্ব সহজেই দেখবে যে ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছিল সেই হুমকির আসলে কিছুই হয় নাই। এতে এই আমেরিকান শাসিত বিশ্ব ব্যবস্থার পতন হবে, এবং অনেকে বলতেছেন যে পেট্রো ডলারও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা আমেরিকার গর্ব। আগে যেমন জি, ১০০ জি। টাকার বিপরীতে ব্যাংকে ৩০ টাকা স্বর্ণ রাখতো, এখন তো আর রাখে না, এখন মার্কিন ডলার রাখে। তো এই সিস্টেমটা হতে পারে। তো যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে একটা উপসংহারে এলাম যে হয়তোবা এই ৪-৫ সপ্তাহ পরে ইরানের আরো ক্ষয়ক্ষতি করে, ইরানের আরো কিছু মানুষজনকে মেরে তারপরে ট্রাম্প বলতে পারে যে আচ্ছা, এনাফ ইজ এনাফ, আমাদের উদ্দেশ্য তার আগেও বা হতে পারে, তার তার আগে আগেও হয়তোবা হতে পারে। লক্ষ্য অর্জিত হয়েছে, জি, সুতরাং আমরা এখন আর যুদ্ধ করব না। আমি যদি একটু আরেকটা কথা উল্লেখ করি দর্শকদেরকে, যে ইরানের একটা মানে নৌজাহাজ মহড়া এসেছিল ভারতের সরকারের আমন্ত্রণে। সেখানে কিন্তু মার্কিন নৌজাহাজ আসার কথা ছিল, তারা আসতে পারে নাই। তো এই নৌ মহড়া শেষ করে ফেরার পথে এই মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে ওই জাহাজটাকে ডুবিয়ে দেয়, এবং সেখানে প্রায় ১০০ ইরানি সেনার শরীর সমাধি ঘটে। যখন তারা এসওএস পাঠায়, যে আপনি তো জানেন মেডে 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 পাঠায় না, সেখানে শ্রীলঙ্কান আর্মি এসে, নৌবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে, কিন্তু ভারতীয় কোনো বাহিনী আসেনি। এখন এটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। আবার ভারতকে ১ মাসের জন্য তেল কিনতে অনুমতি দিয়েছে রাশিয়ার কাছ থেকে। তো সব মিলিয়ে আসলে এই ভারতের ভূমিকা অত্যন্ত বিতর্কিত। এই ভারত এবং এখন ইসরায়েলের সঙ্গে আসলে পুরো একদম বন্ধু হয়ে গিয়েছে, অথচ যে ইরানের সঙ্গে কিন্তু ভারতের অনেক ভালো সম্পর্ক ছিল, এবং ইরান ভারতকে সস্তা তেল দিত, এবং ইরানের এই চাহাবার বন্দরটা ভারতকে পুরো পরিচালনার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিয়েছিল, অথচ ভারত বিশ্বাসঘাতকতা করেছে, করে ভারত পর্যন্ত উদ্ধার করতে যায়নি। এবং অনেকে বলেন যে ভারত হয়তো এই গোপন ইনফরমেশন এই ইসরায়েলকে পাস করে থাকতেও পারে। যাই হোক, আপনার আর কিছু বলার আছে কিনা, তাহলে অনুষ্ঠান শেষ করবো। ভারতের আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভারতের প্রসঙ্গটা আনছেন, এবং এই পুরা এই যে ঘটনাগুলোর মধ্যে ভারত তার অবস্থানটা আরো আ অনেক হারায় ফেলেছে। বিশ্বাসযোগ্যতার ঘাটতি হইছে। আমি মূলত ভারত, মানে বর্তমান ভারত সরকার, ইসরায়েল সরকার, এবং মানে দেশের জনগণ কিন্তু ভালো, কোন দেশের কিন্তু জনগণ খারাপ না, জনগণ সব দেশেরই না, ভালো। জি। কিন্তু এই ভারত সরকার, ইসরায়েল সরকার আর এই মার্কিন সরকার, আমি এদের ভিতরে কোনো পার্থক্য দেখি না। এদের কোনো নীতি নাই।
এই হচ্ছে অবস্থা। তো লেটস হোপ যুদ্ধ শেষ হয়ে যাক দ্রুত, কারণ যুদ্ধ কন্টিনিউ হলে আমাদের বাংলাদেশের মতো গরিব দেশ আমরা মানে অনেক সমস্যার সম্মুখীন হবে, যেটা আপনি অলরেডি বলেছেন। আসলে আমাদের অর্থনীতি তো এমনি খারাপ, আরো বেশি খারাপ হয়ে যাবে। লেটস হোপ যে যুদ্ধটা ভালো ভালো শেষ হোক এবং সমস্ত মধ্যপ্রাচ্য তথা